যদি আয়াতুল্লাহ খেমেনি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে কি হবে? ইরানের সেনাবাহিনী এবং পারমাণবিক কর্মসূচি কে নিয়ন্ত্রণ করবে? এছাড়াও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক কার নিয়ন্ত্রণে থাকবে? ব্যাপার হচ্ছে, ইরানের প্রেসিডেন্ট আছেন, পার্লামেন্টও আছে, কিন্তু আসল ক্ষমতা থাকে মাত্র একজন মানুষের হাতে, আর সেই মানুষটি হলো ইরানের সুপ্রিম লিডার। আর এখন পুরো বিশ্বে একটা প্রশ্নই ঘুরছে, যদি খেমেনি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হবে? 28শে ফেব্রুয়ারি 2026 সাল, তেহরান শহর রাতের অন্ধকারে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিস্ফোরণটি ঘটায় এবং তাদের টার্গেট ছিল ইরানের সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটিতে, আর সেই এলাকাতেই ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খেমেনি। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে ঘটনাটি আরও রহস্যময় হয়ে ওঠে, কারণ সোশ্যাল মিডিয়ায় দাবি উঠতে শুরু করে খেমেনি নিহত হয়েছেন। ইরান সরকার প্রথমে সম্পূর্ণ নীরব থাকে, না কোনো নিশ্চিত ঘোষণা দেয়, না কোনো পরীক্ষা ব্যাখ্যা দেয়, আর ঠিক সেই নীরবতার মধ্যেই এক বিশাল প্রশ্নের জন্ম নেয়। যদি সত্যি খেমেনি আর ক্ষমতায় না থাকেন তাহলে ইরানের ক্ষমতার শীর্ষে কে বসবে? বন্ধুরা দেখুন, এই প্রশ্নের উত্তর শুধু একজন মানুষের ভবিষ্যৎ নয়, এটা পুরো দেশের এবং সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। অনেকদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন যে খেমেনির পর ইরানকে কে চালাবে, মানে ইরানের সর্বোচ্চ নেতা কে হবে। কারণ আয়াতুল্লাহ খেমেনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ইরানের পুরো ক্ষমতার কাঠামোর কেন্দ্র। 1979 সাল থেকে তিনি 3 দশকের বেশি সময় ধরে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে আছেন। এই সময়ে ইরান পারমাণবিক চুক্তি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ ছায়া সংঘাত পার করেছিল। আসল বিষয়টা হলো, ইরানের সুপ্রিম লিডার একজন নেতা নন, তার সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির দিক বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথমে একটা বিষয় বুঝে নেওয়া দরকার, যেটা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার কি করে, তার ক্ষমতা কি। দেখুন, ইরানের রাজনৈতিক ব্যবস্থাটা সাধারণ গণতন্ত্রের মতো নয়। এখানে চূড়ান্ত ক্ষমতার মাঝখানে থাকে একজন ধর্মীয় নেতা, মানে সেই নেতার কথাই ইরানের শেষ কথা। দেশের পুরো সেনাবাহিনী তার হুকুমে চলবে, পুলিশ আর গোয়েন্দা বাহিনী তার হাতের মুঠোয় থাকবে, এমনকি আইন কানুন বা আদালতের উপরও তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এক কথায়, ইরান কোন পথে হাঁটবে সেটা প্রেসিডেন্ট ঠিক করে না, বরং ঠিক করে সুপ্রিম লিডার। অর্থাৎ বাস্তবে একজন মানুষের সিদ্ধান্তেই ঠিক হতে পারে ইরান যুদ্ধের পথে যাবে নাকি শান্তির পথে। ইরানের পারমাণবিক কর্মসূচি, মিসাইল প্রোগ্রাম কিংবা পররাষ্ট্র নীতির সিদ্ধান্তেও সুপ্রিম লিডারের কথাই শেষ কথা। এমনকি সংবিধান অনুযায়ী তিনি প্রয়োজন হলে প্রেসিডেন্টকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন আসে, এই সুপ্রিম লিডার কিভাবে নির্বাচিত হয়? ইরানের সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেয় একটি বিশেষ পরিষদ, যার নাম হচ্ছে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। প্রায় 88 জন ধর্মীয় আলমের এই পরিষদ নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে। কিন্তু আসল প্যাঁচটা এখানেই। ভাবছেন পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে ভয় কিসের? কিন্তু এখানে গল্পের টুইস্টটা হলো, কে ভোটে দাঁড়াবে আর কে দাঁড়াতে পারবে না সেটা ঠিক করে দেয় অন্য একটি শক্তিশালী দল, যার নাম গার্ডিয়ান কাউন্সিল। আর এই কাউন্সিলের মাথার উপরে বসে আছেন স্বয়ং সুপ্রিম লিডার। সোজা কথায়, সুপ্রিম লিডার নিজেই ঠিক করে তাকে কে নির্বাচন করবে। অর্থাৎ পুরো সিস্টেমটাই এমনভাবে সাজানো যাতে উপর থেকে নিচ পর্যন্ত সবকিছু তার হাতের মুঠোয় থাকে। কিন্তু গত কয়েক বছরে ইরানের ভেতরের ছবিটা বদলে গেছে। বিশেষ করে 2022 সালে মাহসা আমিনের মৃত্যুর পর প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। রাস্তা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবখানে একটাই আওয়াজ ছিল, পরিবর্তনের। তার উপর বিস্ফোরার মতো চেপে বসেছিল বাইরের দেশগুলোর কড়া কড়া নিষেধাজ্ঞা। এক কথায়, ইরান তখন ভেতর আর বাইরের দুই দিক থেকেই এক কঠিন যুদ্ধের মোকাবিলা করছিল। কিন্তু এত সব সংকটের মধ্যেও একটা বিষয় স্থির ছিল, তখনও ক্ষমতার কেন্দ্রে ছিল আয়াতুল্লাহ খেমেনি। আর সেই কারণেই এখন প্রশ্নটা আরও বড় হয়ে উঠেছে, কারণ গত কয়েক দশকে ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রতিষ্ঠান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস রাজনীতি ও অর্থনীতির উপর বিশাল প্রভাব তৈরি করেছে। আর তাই যদি সত্যি খেমেনির পর নতুন সুপ্রিম লিডার নির্বাচন করতে হয়, তাহলে সেটা শুধু ধর্মীয় নেতাদের সিদ্ধান্ত হবে না, এর পেছনে থাকবে বিশাল ক্ষমতার লড়াই। এই কারণেই এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, যদি সত্যি খেমেনির যুগ শেষ হয়ে যায় তাহলে ইরানের ক্ষমতার শীর্ষে কে বসবে? বন্ধুরা, যদি সত্যি খেমেনির যুগ শেষ হয়ে যায় তাহলে ইরানের এমন একটি ক্ষমতার লড়াই শুরু হবে যেটা শুধু একটি দেশের ভবিষ্যৎ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির দিক বদলে দিতে পারে। প্রথম প্রশ্ন হলো, যদি খেমেনি না থাকে তাহলে ইরান কিভাবে চলবে? ইরানের নিয়ম অনুযায়ী নতুন নেতা বেছে নেওয়ার দায়িত্ব 88 জন ধর্মীয় আলেমের একটি বিশেষ দলের হাতে, যাদের বলা হয় অ্যাসেম্বলি অফ এক্সপার্ট।
এই 88 জন মানুষই ঠিক করবেন ইরানে পরবর্তী সিংহাসনে কে বসবে। কিন্তু বাস্তবে কাজটা এত সহজ নয়, কারণ নতুন নেতা বেছে নেওয়াটা শুধু ধর্মীয় সিদ্ধান্ত নয়, এটা ক্ষমতার একটা বড় লড়াই। আর এখানে সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হলো ইরানের সামরিক বাহিনী IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। মনে রাখবেন, এরা শুধু একটি সেনাবাহিনী নয়, গত কয়েক দশকে ইরানের রাজনীতি থেকে ব্যবসা সবকিছুতেই তাদের হাত রয়েছে। এমনকি লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সব শক্তিশালী নেটওয়ার্কের আসল রিমোট কন্ট্রোল থাকে এই বাহিনীর হাতেই। তার মানে নতুন নেতা কে হবেন সেটা শুধু ধর্মীয় নেতাদের ইচ্ছেতে হবে না, এর পেছনে থাকবে বিশাল ক্ষমতার খেলা। আর সেই কারণেই মুস্তাফা খেমেনি নামে একজনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তিনি আর কেউ নন, স্বয়ং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খেমেনির নিজের ছেলে। শোনা যায় অনেক বছর ধরেই তিনি পর্দার আড়াল থেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে যেমন তার ধর্মীয় শিক্ষা আছে, অন্যদিকে ইরানের সব শক্তিশালী বাহিনীর সাথেও তার সম্পর্ক বেশ গভীর। কিন্তু ঠিক এখান থেকেই আসল বিতর্ক শুরু হয়, কারণ 1979 সালের বিপ্লব হয়েছিল রাজা বা রাজতন্ত্রকে দূর করার জন্য। এখন যদি খেমেনির ছেলে আবার ক্ষমতায় বসেন, তবে অনেক ধর্মীয় নেতাই সেটা মেনে নিতে চাইবেন না। আর ঠিক এই কারণেই আলোচনায় আরেকজনের নাম আসে, যার নাম হচ্ছে হাসান খেমেনি। তিনি হলেন ইরানের বিপ্লবের জনক আয়াতুল্লাহ খেমেনির নাতি। মানুষ তাকে কিছুটা নরম মনের নেতা মনে করলেও তার একটা বড় দুর্বলতা আছে, ইরানের শক্তিশালী বাহিনীর সাথে তার সম্পর্ক মোটেও শক্ত নয়। তার মানে নতুন নেতা কে হবে সেটা শুধু একটি নামের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে তিনটি বড় শক্তির উপর: ধর্মীয় নেতা, বড় বড় রাজনীতিবিদ এবং অবশ্যই শক্তিশালী সেই সামরিক বাহিনী। আর ঠিক এই কারণেই আজ সারা বিশ্ব তাকিয়ে আছে একটা উত্তরের দিকে, কারণ ইরানের ক্ষমতায় নতুন কেউ আসা মানেই শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের নস্কাটাই বদলে যেতে পারে। আর তাই এখন সবচেয়ে বড় প্রশ্নটা রয়ে গেছে, যদি সত্যিই খেমেনির যুগ শেষ হয়ে যায়, তাহলে ইরানের পরবর্তী সুলতান কে হবে? কিন্তু ইরানের ক্ষমতার লড়াইটা আসলে এত সহজ নয়, কারণ এখানে তিনটি বিশাল শক্তিশালী পক্ষ একসাথে কাজ করে। প্রথম, ধর্মীয় নেতারা, যাদের হাতে নতুন নেতা বেছে নেওয়ার আইনি ক্ষমতা আছে। আর দ্বিতীয়ত সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী IRGC, মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যার ইশারায় ইরান এবং পুরো মধ্যপ্রাচ্যের যোদ্ধারা চলে। আর তৃতীয়, দেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও সরকার। আর ইরানের পরবর্তী সুপ্রিম লিডার আসলে এই তিনটি শক্তির ক্ষমতার সমীকরণ থেকেই বেরিয়ে আসবে, অর্থাৎ ধর্মীয় বৈধতা, সামরিক সমর্থন এবং রাজনৈতিক সমঝোতা। এই তিনটার ভারসাম্যই ঠিক করবে ইরানের সর্বোচ্চ নেতা কে হবেন। শেষ পর্যন্ত ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হবেন সেটা শুধু একজন মানুষের নামের প্রশ্ন নয়, এটা নির্ভর করবে ধর্মীয় নেতৃত্ব, সামরিক শক্তি এবং রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতার ভারসাম্যের উপর। এবং যদি এই ভারসাম্য বজায় থাকে, তাহলে ইরান আগের মতোই চলবে। কিন্তু যদি এই শক্তিগুলোর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে ইরানও ঠিক আফগানিস্তানের মতো হয়ে যাবে, মানে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এক নতুন অস্থিরতার দিকে যেতে পারে। আর তাই আজ পুরো বিশ্ব অপেক্ষা করছে একটা উত্তরের জন্য, খেমেনির পর ইরানের ক্ষমতার শীর্ষে কে বসবে। আর হ্যাঁ, আপনার কি মনে হয় ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হবে, মুস্তাফা নাকি IRGC? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।